চিনতে পাচ্ছেন? চলে এলাম আবার আপনাদের জন্য। প্যান্ডেমিকের নিরাপত্তাটা সবার আগে, তাই বাড়ি থেকে বেরোনোর আগেই এই প্রস্তুতি প্রত্যেকে নেওয়া উচিত। কাজের জন্য তো প্রত্যেককেই বেরোতে হয়। টিম অনেকের পক্ষ থেকে আমি অনিক ভট্টাচার্য আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আমাদের সাপ্তাহিক আয়োজনের আজকের নিবেদন ডেভিলস ট্রায়াঙ্গেলের হাতছানি পর্ব 2। আমাদের পূর্ববর্তী পর্বে আপনারা শুনেছেন রাব্বি, যার পিতৃবিয়োগের পর সে নানা শারীরিক অসুস্থতায় ভোগে এবং সেই শোকে সে অনেক দিন ধরে অসুস্থ থাকে, যার ফলে ডাক্তার তাকে হাওয়া পরিবর্তন বলতে পারেন তার জন্য উপদেশ করে এবং সে ব্রেড হগের সহায়তায় এবং ব্রেড হগের জোড়াজুড়িতে সে জাপানের টোকিও শহরে যায়। সেখানে গিয়ে সে রিদির সাথে বন্ধুত্ব করে এবং রিদির ভালোবাসায় পড়ে যায়। পরবর্তীতে রিদির সাথে হয়ে যায় ভালোবাসা। সেই ভালোবাসার তাগিদে এবং রিদির জোড়াজড়িতে সে ব্রেড হগ মিলে ঘুরতে যায় ডেভিলস ট্রায়াঙ্গেল এক সমুদ্র ভ্রমণে, যেখানে যাওয়ার পর কী পরিস্থিতি হয়, তাদের সাথে কি দুর্গতি সুগতি ঘটে, তা আপনারা আজকের পর্বে জানতে পারবেন। আর আমাদের আজকের পর্বটি যারা শোনেননি তাদেরকে পূর্ববর্তী পর্ব শোনার আমন্ত্রণ রইল, এবং আজকের যারা নতুন শ্রোতা তাদের পূর্ববর্তী সকল গল্প শোনার আমন্ত্রণ রইল। আমাদের আজকের পর্বটি শুনতে থাকুন। কেমন লাগলো আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আমাদের আজকের পর্বটি লিখেছি আমি অনিক ভট্টাচার্য, পরিচালনায় আমি অনিক ভট্টাচার্য, সাথে আছে শান্তনু সর্দার এবং সৌম্যপ্রিয়া সাহা। আমাদের আজকের পর্বটি শুনুন, কেমন লাগলো আমাদেরকে অবশ্যই লিখে জানাবেন। ভালো মন্দ যাই হোক, শুনতে থাকুন আমাদের আজকের পর্ব ডেভিলস ট্রায়াঙ্গেলের হাতছানি পর্ব 2। যখন জাহাজ ছাড়ার সময় হলো, ব্রেড হক বলল, চলো চলো, জাহাজের ঘোষণা হয়ে গেছে। কি অবাক হয়ে গেলে নাকি? ও আবার অবাক করে দিয়ে বলল, যখন কোনোভাবেই তোমাদের আটকাতে পারলাম না, তাই ঠিক করলাম আমিও যাব। তাই টিকিট কেটেছি, তাও আবার তোমাদের একই ডেকে। তোমাকে সারপ্রাইজ দেবো বলে বলিনি, বুঝলে? আমি বললাম, কিন্তু তোমার কাজ, মিটিং? ব্রেড হক বলল, সব থেকে গুরুত্বপূর্ণ হলো বন্ধু। আর বন্ধু যখন বিপদে পড়ে বা বিপদে পড়ার আশঙ্কা থাকে, তাকে তো ছাড়া উচিত না। এরপর আমার পিঠ চাপড়ে বলল, চলো চলো, যা হবে দেখা যাবে। তুমি আছো, আমি তোমার পাশে আছি, এগিয়ে যাওয়া যাক। আসলে সেদিন ব্রেড হকের কথাটা শোনা উচিতই ছিল, না হলে আজকের আর এই সব্বিনেশে ঘটনাই ঘটতো না। তারপর আমি হেসে বললাম, এই না হলে বন্ধু? আরে চল চল, নতুন একটা অ্যাডভেঞ্চারের মজা নেই। আর ভালোই হলো তুমি আসছো, সাহস পাবো। আমি যেন একটা কাজ করব, সে ঝামেলা টামেলা পড়লে তুমি কিন্তু সামলাবে কিন্তু। ব্রেড হক আমার দিকে ফ্যাল ফেল করে তাকিয়েছিল, কিছুই বুঝতে পারিনি তাই। তারপর আমাদের সামনে বারবার ডেকে চলেছে সাদা বিশাল দৈত্য আকার জাহাজটা, তার উপর বড় বড় অক্ষরে লেখা পিস হেভেন। ছাড়ার সময় হয়ে এলো, তাই বারবার ধোয়া তুলে ডাক দিচ্ছে। এরপর যথারীতি আমরা ভেতরে ঢুকলাম। কোনোদিন জাহাজের ভেতরটা দেখিনি, তাই স্বভাবত প্রত্যেকে আমরা হা হয়ে গেছি। বিশাল এক কোনো শপিং মল হবে বা কোনো 5 স্টার 7 স্টার হোটেল। আসলে ভেতরে একটা পুরোটা দেশ বললেও খুব একটা ভুল হবে না। এই জাহাজের আবার শ্রেণীগুলো ভাগ করা দামের উপর: বিজনেস ক্লাস, এলিট ক্লাস, ইকোনমি, প্রিমিয়াম,
বিভিন্ন ধরনের টিকিটের দামের উপর নির্ভর করে রুমগুলো বরাদ্দ। আমাদের রুম তো খোঁজা প্রায় দুষ্কর হয়ে উঠেছিল, কারণ কোনোভাবেই রুম পাচ্ছিলাম না, এত বিশাল। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে তো আমাদের অবস্থা খারাপ। শেষ অবধি কি হলো, জাহাজের ক্রুর সাহায্য নিলাম। আমাদের রুম পড়লো সেই 4th তলায়। এটা এত বড় যে হেঁটে যাওয়া মুশকিল, তাই কয়েক কদম অন্তর অন্তর ক্যাপসুল লিফট। আমরা লিফটে করে আমাদের 4th তলায় উঠলাম। উঠতে উঠতে দেখছিলাম অসাধারণ জাহাজটা, সুবিশাল রাজবাড়ির মতো, চকচকে সাদা মেঝে, বিশাল বিশাল থামে কারুকার্য করা ক্যাফেটেরিয়া, বার, সুইমিং পুল, বিশাল বলরুম, রং বেরং ঝাড়বাতি, কয়েক কদম পরপরই এই ধরনের সাজানো। আমরা 4th তলায় গিয়ে যে যার রুম খুঁজে নিলাম। এদিকে বলে রাখা ভালো, এখানে আবার হোটেলের মতো কোনো রুম সার্ভিস, রুম অ্যাটেন্ডেন্ট কিছু নেই। আর বেশি চালাকি করতে গেছে ওই ব্রেড হক, ওর রুম পড়েছে একেবারে শেষের মাথা। তারপর ভাগ্যিস আমার আর রীতির পাশাপাশি পড়লো, সময়টা ভালোই কাটছিল। আমরা কি করলাম, কোনো মতে ব্যাগ রেখে রিদি আর ব্রেড হককে সঙ্গে নিয়ে জাহাজের ছাদে গেলাম। জাহাজের আবার একটা সুবিধা ছিল কি জানো, ওখানে কয়েক কদম পরপর জাহাজের ম্যাপ টাঙানো, যার ফলে জাহাজে কোথায় কি রুম, কোথায় ছাদ, সব রাস্তা নিখুঁতভাবে আঁকা আছে। তাই খুঁজতে খুব একটা সমস্যা হয়নি, কষ্ট হয়নি। জাহাজে উঠে চারপাশটা দেখতে লাগলাম। বিশাল ছাদটা, যেটা দেখে এত বিশাল মনে হয় না এটা কোনো জাহাজের ছাদ বা কোনো জলযানের। উঠে চারপাশটা দেখতে লাগলাম। চারপাশে কার্পেটে মোড়া সবুজ যেন ঘাস, কোনো একটা বাগান। তারপর জলের ফোয়ারা, ক্যাফেটেরিয়া সহ কত কিছু, মানে তোমাদের এভাবে বললে তোমরা বুঝবে না যতক্ষণ না চোখে না দেখছে। তখনও যাত্রীরা ছাদে ওঠেনি। আসলে জাহাজ ছাড়তে এখনো হয়তো দেরি, কারণ যাত্রীরা এখনো উঠছে। তাই আমরা কখনো সামনাসামনি দেখিনি, টিভিতে যা কিছু দেখলাম। আর সব থেকে আমাদের জন্য মনোহর দৃশ্য হচ্ছে সেই জাহাজ ছাড়ার মুহূর্তগুলো। যাত্রীরা আস্তে আস্তে উঠছে, এত বিলম্ব কেন করছে কে জানে। আমরা ওখানে দাঁড়িয়েছিলাম রেলিং ধরে, জাহাজ ছাড়ার দৃশ্যটা দেখব। তাই এই অপূর্ব দৃশ্যটা দেখা বঞ্চিত হতে পারলাম না। চলে এলাম সবার আগে, ছাদে রেলিংয়ে দাঁড়িয়ে রইলাম। সমুদ্রের এত বাতাস ছিল না, রিদি এবং ব্রেড হকের কথা ঠিকভাবেই শোনা যাচ্ছিল না। প্রচণ্ড বাতাসে রিদির জামা তো প্রচণ্ডভাবে দুলছে। বাতাসে রিদির চুল আগোছালো, তাই বারবার খোলা চুল সামনে চলে আসছে। রিদি আবার ওগুলো টেনে টেনে পিছিয়ে নিচ্ছে। দেখতে কিন্তু রিদিকে বেশই লাগছে এই অবস্থায়। তারপর কপালে স্টোন টিপ, সাদা জামা, বাতাসে যখন উঠছিল জামাটা, সঙ্গে খোলা চুল, উফ, দেখতে ঠিক যেন একটা পরীর মতো। আমরা কথা বলতে বলতে ততক্ষণে ছাদ ভরেই গেছে, পুরো লোকে লোকারণ্য। ভাগ্যিস এখানে মানে ছাদে রেলিংয়ে আগেই চলে এসেছি, পরে এলে জায়গাটা পেতাম না। এতক্ষণে জাহাজের ছাড়ার সময় হলো। আওয়াজ তুলে ধোয়ার চিমনি দিয়ে গল গল করে ধোয়া উঠছে। জাহাজ আস্তে আস্তে জাহাজের
ছাদটা ঠিক ঠিক হয়ে যাচ্ছে, জাহাজও আস্তে আস্তে বন্দর থেকে সরতে লাগলো। প্রত্যেকের দৃষ্টি হচ্ছে বাইরের দিকে। জাহাজ ছাড়ার দৃশ্যটা সবাই উপভোগ করতে চায়। ভাগ্যিস আমি, রিদি আর বেঢক আগেই সমুদ্রমুখীর দিকটা নিয়ে নিলাম, না হলে এই দৃশ্য আর দেখতে পেতাম না। জাহাজ ছাড়া মুহূর্তটা এই তো নানা সময় টিভিতে, সিনেমায় দেখতাম। বিশেষ করে জাহাজ ছাড়া মুহূর্তটা যখন বন্দরের স্বজনরা বিদায় দিতে আসে, এরপর উত্তাল সমুদ্রে ভেসে চলা দেখতে অসাধারণ লাগতো। একই রকমভাবে বন্দর থেকে জাহাজ চলতে শুরু করলো। বন্দরে আগত যাত্রীরা হাত নাড়িয়ে নাড়িয়ে শুভযাত্রার শুভেচ্ছা দিতে লাগলো যাত্রীদের স্বজনদের। আস্তে আস্তে বন্দর থেকে জাহাজটা তফাৎ হতে হতে সমুদ্রের জলরাশির জগতে হারাতে শুরু করলাম। আস্তে আস্তে বন্দর থেকে দূরত্ব বাড়তে বাড়তে দেখতে দেখতে ছোট্ট শহরটা আস্তে আস্তে তফাৎ হতে লাগলো। শহরটার দৃষ্টির অগোচরে চলে গেল। এরপর যতদিকেই তাকায় জল আর জল। জাহাজও ইতিমধ্যে গতি বাড়িয়ে প্রবল গতিতে জল কেটে এগোতে লাগলো। তার সামনে আরও একটা ছোট্ট নৌজাহান। নৌযানটার মূলত সমুদ্রের জাহাজকে সামনের দিক দিয়ে দিক নির্দেশনা করে, যাতে জাহাজ মূল সমুদ্রে গিয়ে পৌঁছাতে পারে। এই জন্য বড় বড় জাহাজের সামনে একটা ছোট্ট ছোট্ট জাহাজ থাকে। জাহাজকে পৌঁছে দেওয়ার কাজই হলো ওদের। তারপর আর কি, বন্দর থেকে দূরে মিলিয়ে যেতে যেতে আস্তে আস্তে লোকজনের ভিড় ছাদ থেকে কমতে শুরু হলো। সবাই এদিক ওদিক ছড়িয়ে পড়লো পুরো জাহাজ জুড়ে। আমরাও ছাদে ঘুরতে লাগলাম এদিক ওদিক। তারপর গল্প করতে লাগলাম তিনজন, সমুদ্র উপভোগ করতে করতে। রিদি তো পুরো কল্পনায় ভাসছিল। রিদি দেখি হঠাৎ চুপ হয়ে গেল। ব্যাপারটা লক্ষ্য করতে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? ও তখন বলল, বাবা আমাকে ছোটবেলায় ঘুম পাড়াতো নানা রূপকথার গল্প বলে। কখনো কোনো এক রাজা জাহাজে করে যাওয়া মৎস্যকন্যার সাথে প্রেম, তো কখনো কত ধরনের জাহাজ আর সমুদ্র নিয়ে গল্প শুনতাম। আর কল্পনা করতে করতে বাবার কোলে শুয়ে পড়তাম। গল্প না শুনলে ঘুমই আসতো না। বাবার কোলে কখন ঘুমিয়ে পড়তাম টেরই পেতাম না। সারাদিন অফিসে খাটুনির পর রাতে আমাকে ঘুম পাড়ানোটাও যেন একটা কাজ হয়ে দাঁড়িয়েছিল বাবার। কখন যে ঘুম পাড়াতে পাড়াতে নিজে ঘুমিয়ে পড়লো আর জাগলো না। বাবা চলে যাওয়ার পর ঘুমই আসতো না অনেকদিন। আজ যদি বাবাকে আনতে পারতাম তাহলে স্বপ্নটা পূরণ হতো। এখানে বাবার কোলে শুয়ে বলতাম, বাবা এবার আমাকে ঘুম পাড়ানো কথার গল্প বলে ঘুম পাড়াও। কথাগুলো বলতে বলতে রিদি নিজের চোখের জল আর বাদ দিতে পারল না। গড়গড়িয়ে জল গড়িয়েই পড়ল। এরপর শুরু হলো প্রচুর কান্না। ওর এতটা কান্না আমাকে আর ব্রেড হককে বিচলিত করে দিল। আসলে বেশিরভাগ মেয়ে তার বাবাদের আদরেরই হয়, এটা তাই স্বাভাবিক ওদের জন্য। তাও আমরা ওকে কিছুক্ষণ শান্ত করালাম, এদিক ওদিক গল্প করে, হাসির গল্প করে। তারপর
কখন যে আমাদের সময় গড়িয়ে চলল বুঝতেই পারলাম না। আসলে বাবার কাছে রীতি বাচ্চার মতোই ছিল, তাই তো বড় হওয়ার পরও রূপকথার গল্প শুনে ঘুম পাড়াতো। তারপর গল্প করতে করতে উপভোগ করছি চারপাশ সমুদ্রের বিশাল দুনিয়া। ডানে বাই যেদিকে দেখি কুল কিনারা কিছু নেই, জল আর জল, বিশাল জলরাশি। কাটতে কাটতে আমাদের জাহাজ এগিয়ে চলেছে। কথা বলতে বলতে কখন যে ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে দুপুর গড়িয়ে গেল টেরই পেলাম না। পেটে যখন ডাক দিল তখন হাত উল্টে দেখি দুপুর 3টে প্রায়। আসলে মানব বসতির স্থান নেই, তাই টেরই পাওয়া যায় না যে এখন সময়টা কত। পেটে যখন ডাক দিল তখনই বুঝতে পারলাম। হাত উল্টে দেখি দুপুর 3টে। আমাদের ওখানে শহর হলে তো দোকান পাট অফিস কাচারি, বাংলায় তো আরও পুরো নির্ঝুম হয়ে যায়। অন্যান্য দেশে আস্তে আস্তে স্তিমিত হয়ে যায়, ঝিমিয়ে পড়ে। গ্রামও হলে ঝিমিয়ে পড়ে, চুপচাপ হয়ে পড়ে। তার টেরই পাওয়া যায় মধ্য দুপুর বেলা। এরপর ছাদ থেকে আমাদের নামতেই হলো না। ছাদেই এই করে 4 থেকে 5টা রেস্টুরেন্ট, বার, কফি শপ থেকে নিয়ে সব আছে। পুরো জাহাজ জুড়ে তো আছেই প্রতিটি ফ্লোরে 7-8টা করে রেস্টুরেন্ট, বার, কফি শপ ইত্যাদি। আমরা রেস্টুরেন্ট বাঁচতে থাকলাম, কারণ অন্য কন্টিনেন্টের খাবার ভালোই লাগে না। খুঁজতে খুঁজতে হঠাৎ চোখে পড়ল তানিশা রেস্টুরেন্ট। আর বুঝতে অসুবিধা হলো না এটা কোন দেশের হবে। এখানে অন্তত ইন্ডিয়ান ফুড পাবোই, কিন্তু এতটা আশা করিনি যে সরাসরি বাঙালি খাবারই পেয়ে যাব। রীতিমতো আমি আর রীতি তো খুশিতে প্রায় লাফিয়ে উঠলাম। এতটা আমরা যে যতই বিদেশে থাকুক, বাঙালি তো বাঙালি। আর সব বাঙালির মতো হৃদিও বাঙালি খাবারের প্রতি দুর্বল থাকবেই। বাঙালিদের স্বভাবটাই, যে কোনো বাঙালিদের এই দুর্বলতাটা সবসময় কাজ করে। বাঙালিদের কাছে তখন নিজের ঘরের মতো অনুভূতি ডেকে ওঠে মন থেকে। প্রথমে আমাদের পাল্লায় পড়ে অনীহা দেখালেও আমাদের চাপে ব্রেড হগও রাজি হয়ে গেল বাঙালি খাবার খেতে। জীবনে প্রথমবার বাঙালি খাবার। শুরুতে একটু নাক সিটকালেও পরবর্তীতে এগিয়ে খেলো। আর শুধু খেলো না, তৃপ্তির সাথে খেলো আমাদের জোয়াজুয়িতে। এ তো সে ভুলতেই পারছে না। খাবার শেষে পাতি গরমা গরম রসগোল্লা, আর যা ছিল না অসাধারণ। এরপর দোকানের মালিকের সাথে বসে আড্ডা দিতে লাগলাম। এই কোথায় থাকে, কি করে। আমরা বাঙালি জেনে উনি আবার খুব খুশি হলেন। আমরাই জাহাজের একমাত্র বাঙালি, তাই উৎসুক হয়ে জানতেই চাইলাম। তো বাঙালি নেই জাহাজে, খুব একটা আসেও না, তবুও তিনি এখানে বাঙালি খাবার ব্যাপার কি। তিনি আরও জবাব দিলেন, জাহাজের নানা দেশে সবাই ভ্রমণে যায়, অনেক দিন কাটাতে হয় সবাইকে, তার নানা কিছুর স্বাদ গ্রহণ করে। আর বাঙালি না থাকলেও স্বাদের দিক থেকে বাঙালি খাবারের প্রচুর চাহিদা। তারপর জোরাজুরির পর শেষে রেস্টুরেন্ট মালিক প্রবীরবাবু বলতে লাগলেন ওনার কাহিনী। উনি বাংলাদেশের খুলনা বিভাগে জন্মগ্রহণ করেন। বাবা মা, এক বোন। ওরা অনেক বছর কলকাতায়, এরপর মুম্বাই, দিল্লি, তারপর জাপানের টোকিও,
বিভিন্ন জায়গায় ক্যালকাটা ফ্ল্যাগ রেস্টুরেন্টে কাজ করেন। এরপর ব্রিটানিয়া জাহাজে কাজ নেন খাবার সরবরাহের। বছর চারেক হলো এই পিস হ্যাভেনে চাকরি পেয়েছে। এখানে এসে রেস্টুরেন্টটা খোলেন। কিন্তু এই বছর কয়েক মধ্যেও বছর চারেকের কোনো জাহাজে বাঙালি চোখে পড়েনি। এই প্রথম বাঙালি পেয়ে তিনি তো খুব খুশি। অনেক বছর পর প্রাণ খুলে বাংলায় কথা বলতে পারবে, আর বাংলায় কথা বলতে পেরে উৎফুল্ল, যেন ঘরের লোক কাছে পেল। অনেকক্ষণ আড্ডা দিলাম। যখন ওখান থেকে বের হলাম ততক্ষণে সূর্য ঢলে পড়তে শুরু করলো। সমুদ্রের জল, দিন শেষে সূর্যের আলো, সোনালি রং মিশে জলগুলো যেন তরল সোনা। গোধূলির শেষ আলো ছড়িয়ে তখন সূর্য যাওয়ার দৃশ্যটা আমরা জাহাজে দাঁড়িয়ে উপভোগ করলাম। খুব মিষ্টি সমুদ্রের বাতাসে আমরা উপভোগ করতে করতে আমাদের শরীরে এক প্রকার ক্লান্তিও এসে গেছে। এরপর আমরা নিচে নেমে গেলাম। নিচে নেমে যে যার রুমে বিশ্রাম নিতে চলে গেলাম। এখানে আবার বলে রাখি, বিশ্রাম বলতে অন্যান্য হোটেলের মতো টিভি দেখে বা ইন্টারনেট চালিয়ে সময় কাটাবো সেরম না। কারণ এখানে আবার টিভি নেই, ইন্টারনেট নেই, কোনো কিছু নেই, না ফোন। রুমের বাইরে রেলিংয়ে দেওয়া একটা বারান্দা আছে, ওখানে আবার একটা আরাম কেদারা। আমি গিয়ে বসলাম আরাম কেদারা হেলান দিয়ে। চোখ তখন প্রায় লেগে এলো। মিষ্টি সমুদ্র, বাতাস বাইরে থেকে রেলিং দিয়ে দেখা যাচ্ছে। দেখতে দেখতে চোখ বুজে এলো। কতক্ষণ ঘুমিয়েছি আন্দাজ নেই। হঠাৎ দরজা ধাক্কানি শব্দে আমি ধর্মড়ি উঠলাম। চোখ খুলতেই দেখি চারপাশ আঁধার। জাহাজের অন্যান্য রুমগুলোই আলো জ্বলে উঠল, শুধু আমার রুমটাই গুমোট আধার। উঠে আস্তে আস্তে আধারে হাতড়ে হাতড়ে বাতিটা জ্বালালাম। তারপর দরজা খুলতেই রিদি বলল, বাবা, কতক্ষণ ধরে দরজা পেটাচ্ছি আর তোমার সাড়া নেই। তোমার ঘুম এত কড়া? উফ। এরপর আমি হাত মুখ ধুয়ে বেরোলাম। ব্রেড হগের রুমে গিয়ে ওকে ডাকতে লাগলাম। ওগুলো ও নাকি বের হবে না। ফোন তো নেই, তাই আর যোগাযোগ করা সম্ভব না। কিন্তু তাই বললাম, ঠিক আছে, বের হবে না যখন রাত্রিরই 9টার সময় যেন রেস্টুরেন্টে চলে আসো। এরপর আমি আর রিদি মিলে জাহাজ ঘুরতে বেরোলাম, মানে জাহাজের ভেতরটা আর কি। কারণ আসার পর থেকে শুধু ছাড় দিয়েই তো কাটাতে হলো, জাহাজটা ঘোরার সৌভাগ্য হয়নি। ওই আসার পথে যা একটুখানি দেখলাম আর কি, যাকে কি বলবো, টিজার দেখলাম, ট্রেলার দেখলাম, পিকচার আবি বাকি হে। যাকে মূল ঘটনায় আসি। তারপর চারপাশটা ঘুরতে লাগলাম। হেঁটে হেঁটে ঘুরলাম। প্রতিটি ফ্লোরের মেঝে দামি নরম কার্পেটে মোড়া, লাল রঙের। রাজকীয় লাল নরম কার্পেটের উপর হাঁটতে হাঁটতে নিজেকে রাজা রাজা ভাব লাগছে, যেন কোনো দেশের রাজা আমি। আমার সম্মানে লাল গালিচে বিছানো হলো। রিদিকে ব্যাপারটা বলতে ও খিলখিল করে হেসে উঠেছে। ওর আবার হাসিটা বেশ চমৎকার, মিষ্টি লাগে। ওর দুগালে যখন দুটো টোল পড়ে, ও সৌন্দর্য ফুটিয়ে তোলে আরো। হাসি দেখতে গিয়ে আবিষ্কার করলাম ওর আবার একটা ছোট গজদাঁত আছে। একদিন দেখলেও হয়তো অতটা খেয়াল করিনি,
কারণ ওভাবে তো মানে এইভাবে তাকানোর আর সুযোগটা হয়নি আর কি। খানিকটা চ্যাপটা হলো, নাকটা বেশ সুগঠিত, তার ওপর সুন্দর পাতলা গোলাপি ঠোঁট, টানা চোখ, তাতে আবার চশমা পরে। আর ভীষণ বই পাগল, এই জন্যই বই পড়তে পড়তে চোখে চশমা লেগেছে। ওর প্রতি আমি এত দুর্বল হয়ে পড়লাম যে ওকেই সারাক্ষণ দেখতাম। জাহাজের ভেতরের জগৎটা দেখতে যে কেউ 5-7 তারা হোটেল ভেবে তো ধোকা খাবে, আসলে তার থেকেও আরো আভিজাত্য সুন্দর। আলোর রোশনায় ভরে উঠেছে চারপাশ, দিকে দিকে বিশাল ঝাড়বাতি ফোয়ারা, কারুকার্য করা প্রতিটি ফ্লোরে বিশাল চওড়া মেঝে, প্রতিটি ফ্লোর ডিম্বাকৃতি, অসংখ্য রুম, সব মিলিয়ে এই ধরো না 12 তলার মতো উঁচু হবে। প্রতিটি ফ্লোরে নানান দোকানে পসরা সাজানো, সবাই ঘুরে ঘুরে দেখছে আর নানান কফি, বাটার চিকেন এসবের ঘ্রাণ তো চারপাশ মোমো করছে। এখানকার প্রত্যেকটি ফ্লোরে আছে রেস্তোরাঁ, আর রেস্তোরাঁগুলো সারা রাত গম গম করে। ও ঘুমোয় কম, দিনের বেলা বোধহয় ঘুমোয়। সেই বাচ্চারা এদিক ওদিক ছোটাছুটি করছে। আরেক ফ্লোরে বিশাল বাচ্চাদের খেলার জায়গা আছে, সাথে একটা লাগানো একটা লাইব্রেরি দেখে রিদি তো খুশিতে প্রায় লাফিয়ে উঠল। বই পোকা মানুষ, স্বাভাবিক। বইয়ের নেশা যাদের আছে তারাই বুঝবে এই ব্যাপারটা। বই পোকার রিদি ঢুকলো, ওখানে গিয়ে ঘাঁটতে লাগলো কি কি বই আছে। লাইব্রেরিটাও নেহাত ফেলনা না, অনেক বড়। লাইব্রেরির দরজা ঠেলে যেন অন্য জগৎ, সারা দুনিয়ার বাইরে যেন আরেক জগৎ। বইয়ের গন্ধ চারপাশ, অনেক লোক। লাইব্রেরিতে থাকলেও চোখ বন্ধ করলে মনে হবে যেন পুরো লাইব্রেরি ফাঁকা, একটি লোকও নেই। আসলে পড়ার নেশাটাই আলাদা, মানুষকে অন্য জগতে নিয়ে যায় কোনো এক মন্ত্র বলে। সবার দৃষ্টি বইতে, কিন্তু চুপচাপ। লাইব্রেরিতে কোনো সেন্ট্রাল লাইট নেই, কিন্তু প্রত্যেক টেবিলে একটি করে টেবিল ল্যাম্প, যার আলো সিধা বইতে। টেবিলে আলো ছাড়াও টেবিলের বাইরে যায় না, যেটা লাইব্রেরির পরিবেশকে আরো রহস্যময় করে তুলেছে। লাইব্রেরির চারপাশটা আলো আধারের অন্য এক মোহময় জগৎ। যে কারো লাইব্রেরিতে বই পড়ার ইচ্ছে জাগবে। হৃদি একে তো বই পাগল, তার উপর এমন লাইব্রেরি পেয়ে বইয়ের সমুদ্রে হারিয়েই গেছে। শেষে ওকে টেনে বের করে আনলাম, তারপর নামলাম নিচের বিশাল পার্টি লটে। অসাধারণ কারুকার্য করা জায়গাটা, বেশ ঝাঁ চকচকে। কেউ আড্ডা দিচ্ছে, কেউ খেলছে বিলিয়ার্ড, কেউ কোণে রাখা বিভিন্ন রকম গরমাগরম খাবার নিয়ে খাচ্ছে। এগুলো আবার একদম ফ্রি না, হ্যাঁ, এগুলোর জন্য আগে কাউন্টারে তোমাকে টাকা জমা দিতে হবে। এরপর তোমাকে একটা টোকেন, কয়েনের মতো টোকেনটা দেবে। এরপর তুমি লাইন দিয়ে বুফে নেবে। আমরাও কফি আর স্যান্ডউইচ নিয়ে বসলাম। কিছুক্ষণ এদিক ওদিকের গল্প করার সময় করতে করতে সময়ই কাটালাম। এরপর ঘুরতে ঘুরতে নিচের ইঞ্জিন রুমে চলে গেলাম, কিন্তু ইঞ্জিন রুমের বাইরে লেখাই আছে রেস্ট্রিক্টেড এরিয়া। আর কি, ঢুকতে পারলাম না রেস্ট্রিক্টেড এরিয়া যখন। ওই ঘুরতে ঘুরতে আবার ছাদে এলাম। জাহাজের ছাদে চারপাশ নানা আলোয় আলোকিত, দোকান, রেস্তোরাঁ। এছাড়া জাহাজের ছাদের কৃত্রিম
হ্যালোজেন আলোয় আলোকিত চারপাশ। সমুদ্রের বাতাস দিচ্ছে বেশ, ঠান্ডা বাতাসে দুজন রইলাম চুপচাপ। যতদূর চোখ যায় কোনো কুল কিনারা নেই, চারপাশ আঁধার। শুধু দূরে 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 কতগুলো জাহাজ, আর জাহাজের আলো দেখা যাচ্ছে, তাও অনেক দূর। ওই আলোর জন্য বোঝা যাচ্ছে ওগুলো জাহাজ। রীতি এক মনে চুপচাপ সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছে। ওর মনটাও বেশ ফুরফুরে। এই সুযোগে ভাবলাম, এই সুযোগ মনের কথা বলার। তারপর রিদিকে ডাকলাম, রিদি, এই রিদি। রিদি কি, আমার হাত পা কাঁপছে কেন? বলার সাহস করতে পারছি না, কি করে যে বলবো। সাহস জোগাড় করে আবার ডাকলাম, রিদি, এই রিদি। রিদিও খেয়াল করেনি, আর বাতাসে সমুদ্রের গর্জনে শোনাও যাচ্ছে না। এবার জোরে ডাকলাম, দিদি। এক মনে কি ভাবছিল, ডাকে হঠাৎ চমকে আমার দিকে তাকালো। এতক্ষণ আপনারা শুনছিলেন ডেভিলস ট্রায়াঙ্গেলের হাতছানি পর্ব 2। পর্বটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমাদের আজকের পর্বটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড নতুন শ্রোতা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করার আহ্বান জানাই। কারণ আপনাদের যত বেশি সমর্থন তত বেশি আমাদের কাজের স্পৃহাকে আরও বাড়িয়ে তুলবে। আমরা সামনে আরও উত্তরোত্তর ভালো ভালো গল্প আপনাদের জন্য নিয়ে আসার জন্য উৎসাহী হব। পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের আজকের পর্ব এবং পূর্ববর্তী সকল পর্ব গল্প কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।